environmental risk assessment তো আমি স্ক্রিনটা এখন মনে হয় একটু বড় দেখা যাচ্ছে নাকি? হ্যালো। জি স্যার, দেখা যায় ঠিক আছে সব। আচ্ছা, আমাদের টপিকসটা হলো এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অ্যান্ড ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন, and this topics is very important for uh, who are working in the ETP and factory. That's why I think this class will be very important for all. And সবাই আমরা চেষ্টা করব যাতে মানে কিছু শিখতে পারি, এবং এটা যদি আমরা শিখতে পারি ঠিকভাবে, তাহলে আমরা শুধু ইটিপি না, আমরা ইএমএস এবং সোশ্যাল কমপ্লায়েন্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অথবা আমরা কোনো কনস্ট্রাকশন সাইট, সব জায়গায় আমরা কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে পারবো যদি আমরা এটা শিখতে পারি। এবং এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট, বাট এটা অন্য এনভায়রনমেন্ট ছাড়াও অন্য যে কোনো রিস্ক অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে উই ক্যান অ্যাপ্লাই ইট। তো আমরা চেষ্টা করবো আসলে কিছু শেখার জন্য, এবং যেখানে না বুঝি ওইখানে জিজ্ঞাসা করব। তো আমি ইমাম হুসাইন, ওয়ার্কিং অ্যাজ ম্যানেজার ইএচএস in a reputed apparel industry, and I am working in this sector around 7 years. তো আমার এই 7 বছরের যে অভিজ্ঞতার আলোকে, এবং আমি আরো এখানে কয়েকটা ক্লাস নিয়েছি, তা আমি চেষ্টা করব যাতে আহ, আজকের ক্লাসটা আমরা প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো এগুলো আমি বেশি আনবো, এবং আহ, যেগুলো সংজ্ঞা, তারপরে একটু সাবজেক্টিভ যে ব্যাপারগুলো এগুলো আমি কম আনবো। ওকে, উই ক্যান স্টার্ট। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছি তো? জি স্যার, শোনা যায়। ওকে, আচ্ছা। এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্টের ভিতরে যে শব্দগুলো আছে এগুলো আগে আমরা একটু বুঝে নেই, আর কিছু টার্মস এবং কিছু ডেফিনেশন যদি আমরা না শিখি, তাহলে আমাদের আহ, যে এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্টটা আমরা রিলেট করতে পারবো না। তো এনভায়রনমেন্ট সবাই আমরা জানি যে আমাদের সারাউন্ডিংস এ যা কিছু আছে, পার্সন, এনিম্যাল আর প্লান্টস, এভরিথিং, মানে সবকিছু মিলিয়ে আমাদের চারপাশে যা আছে সেটা হলো এনভায়রনমেন্ট। যেহেতু আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছি অথবা এনভায়রনমেন্টাল সাইটে চাকরি করতেছি, এটা আমরা সবাই জানি এনভায়রনমেন্ট জিনিসটা কি। তো আমি এখানে অনেক বড় সংজ্ঞা আনতে পারতাম, কিন্তু আনলাম না, যাতে আমরা সিম্পলি বুঝি যে আসলে এনভায়রনমেন্টটা কি। আর রিস্ক, রিস্ক মানে হলো ঝুঁকি। মানে কি, কোথাও কোনো কাজ করতে গেলে যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেটাই হলো রিস্ক। যেমন আমি যদি হাইওয়েতে বাইক রাইড করি, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দিস ইজ অলসো রিস্ক। আর যদি আমি
কোনো সামথিং যেমন এনভায়রনমেন্টটা আমাদের ফ্যাক্টরি পার্সপেক্টিভে যদি চিন্তা করি, যারা আমরা ইটিপি তে কাজ করি, আমরা ইটিপি আমাদের একটা গ্রাউন্ড ওয়াটার আমরা উঠাচ্ছি। উই আর ইউজিং গ্রাউন্ড ওয়াটার ইন আওয়ার প্রোডাকশন প্রসেস and which is mixed by chemical in our production process that creates wastewater. That means আমি পানিটাকে যখন কেমিক্যালের সাথে মিক্স করতেছি, তখন এই পানিটা একটা ক্ষতিকর প্রভাব আনতেছে এবং এর মাধ্যমে মানুষের ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো এটি হলো যে মানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেই ওটাকে আমরা রিস্ক বলি। সংজ্ঞাটা হলো প্রবাবিলিটি অফ অকারিং এনি অ্যাডভার্স ইফেক্ট। তাহলে এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট কি? সিস্টেমেটিক প্রসেস টু আইডেন্টিফাই, অ্যানালাইজ অ্যান্ড ইভালুয়েট এনভায়রনমেন্টাল রিস্ক। মানে এনভায়রনমেন্টাল রিস্কটাকে যে অ্যাসেসমেন্ট করার যে পদ্ধতি, আইডেন্টিফাই করার যে পদ্ধতি, এটাই হলো এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট। এইটুক মনে হয় সবাই বুঝছি নাকি? হ্যাঁ, এটুকু আমরা বুঝছি আশা করি। এখন এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট করলে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো আইডেন্টিফাই এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এনভায়রনমেন্টাল যে কোনো ঝুঁকি বা ক্ষতি আমরা আইডেন্টিফাই করতে পারবো। টু র্যাঙ্ক এনভায়রনমেন্টাল রিস্ক বেসড অন সিগনিফিকেন্স, যে আমাদের অনেক ধরনের এনভায়রনমেন্টাল রিস্ক আছে, অনেক জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এগুলো আমরা র্যাঙ্ক করতে পারবো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এগুলো আমরা র্যাঙ্ক করতে পারবো। And we will guide our management in implementing appropriate environmental controls and investment. That means we will engage our management কিভাবে, যে আমি যখন র্যাঙ্ক করলাম যে আমার এনভায়রনমেন্টাল এই রিস্ক গুলো আছে, এটা বেশি রিস্ক, এটা কম রিস্ক, এটা আরো কম রিস্ক, তখন আমি আমার ম্যানেজমেন্টকে গাইড করতে পারবো যে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দিস ওয়ান ফার্স্ট, দেন ইউ ক্যান গো ফর দিস। যে যেটার মধ্যে রিস্ক বেশি, আমরা ওইটা প্রথম ওইটা নিয়ে কাজ করতে পারি, এবং যেটা রিস্ক কম ওইটা আমরা পরে কাজ করতে পারি। এটা আমরা ম্যানেজমেন্টকে গাইড করতে পারবো। প্রিভেন্ট এনভায়রনমেন্টাল ইনসিডেন্ট, যে আমরা যদি এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট করি, তাহলে আমরা এনভায়রনমেন্টাল যে কোনো ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট উই ক্যান প্রিভেন্ট। ইমপ্লিমেন্ট মিটিগেশন মেজার, আমরা মিটিগেশন মেজার নিতে পারবো। অ্যান্ড বেসিক্যালি রিস্ক অ্যাসেসমেন্ট ইজ mandatory requirement of all construction and uh, all factory. And if we want to collect investment from foreigner, we have to do risk assessment first. That's why it is very important. কারণ if we do risk assessment, we can control fatal injuries or fatal accident in our premises, and we also control minor injuries in our workplace. তো এই যে আমি যে এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্টের অবজেক্টিভ গুলো যে বললাম, যে এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট যদি করি তাহলে আমাদের এই বেনিফিট পাবো। এবং আমি তিনটা সংজ্ঞা বললাম, এনভায়রনমেন্ট, রিস্ক এন্ড এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট। এইটুকুর ভিতরে রাকিব বলো যে কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার, সমস্যা নেই। তো
তুমি একটু ওই যে তোমার মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে বলো তাহলে। জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, আর যদি পসিবল হয় সবাই ক্যামেরাটা ওপেন রাখবা। ক্যামেরাটা ওপেন রাখলে হবে কি, কনসেন্ট্রেশনটা বেশি মেনটেন করা যায়, বুঝছো? তো আহ, যখন আমরা কোনো অনলাইন মিটিং অ্যাটেন্ড করি, ঠিক আছে, এটা কিন্তু তুমি যখন আহ, আহ, তোমরা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করবা, তখন এই মাঝে মাঝেই তোমার মিটিং অ্যাটেন্ড করা লাগবে, মাঝে মাঝেই তোমার এই ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করা লাগবে। তো ফার্স্ট ইউ হ্যাভ টু নো হাউ টু জয়েন মিটিং অ্যান্ড হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ মিটিং এর মধ্যে তোমার যে কি ধরনের রিকোয়ারমেন্ট ফলো করতে হয় এটা তোমার জানতে হবে। তো সেক্ষেত্রে যে মিটিং এর মধ্যে যখন তুমি অ্যাটেন্ড করবা অথবা তুমি কিছু বলবা বা তুমি শুনবা, যদি আহ, যে মিটিং অ্যারেঞ্জ করছে সে যদি তোমার ক্যামেরা অফ না রাখে, তাহলে মাইক্রোফোনটা অফ থাকবে, যখন কথা বলবো তখন মাইক্রোফোনটা অন থাকবে, কিন্তু ক্যামেরাটা ওপেন রাখা এটা হলো একটা মানে মিটিং এ জয়েন করার একটা, বিশেষ করে যে কথা বলবে তার অবশ্যই ক্যামেরা এবং মাইক্রোফোন, মাইক্রোফোন তো অবশ্যই ওপেন রাখা লাগবে, ক্যামেরা ওপেন রাখা লাগবে। তো আহ, আমাদের যেহেতু আমরা এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স নিয়ে কাজ করি, তো আমরা শুধু এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স মেনটেন করলেই হবে না, আমাদের আহ, আমরা কি ধরনের কমপ্লায়েন্স মেনটেন করি, উই হ্যাভ টু শো আওয়ার বায়ার্স অ্যান্ড আওয়ার স্টেক হোল্ডার। অ্যান্ড মানে যে ফ্যাক্টরিটা তার এনভায়রনমেন্টাল পারফরমেন্স অথবা এনভায়রনমেন্টাল সে কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, যে যত ভালো করে শো করতে পারবে, সে তার ক্যারিয়ারে তত বেশি আগাতে পারবে। বুঝতে পারছো রাকিব? আমি আম, আমার টপিকস এর বাইরেও কিছু কথা বলতেছি, যাতে করে তোমরা এখান থেকেও কিছু নলেজ গ্যাদার করতে পারো। ওকে? ওকে। তো কিছু কি কম্পোনেন্টস, যেমন এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট করতে গেলে আমাদের আসপেক্ট এবং ইম্প্যাক্ট এই কথাগুলো বারবার আসবে। তো আসপেক্টটা কি? ধরো আমরা জেনারেটরের মাধ্যমে সাউন্ড তৈরি করতেছি, সাউন্ড হচ্ছে, যার মাধ্যমে কি হচ্ছে, সাউন্ড পলিউশন হচ্ছে। এই যে পলিউশনটা হলো তোমার, এই যে সাউন্ড পলিউশন এটা হলো তোমার ইম্প্যাক্ট। আর এই যে তুমি নয়েজটা যে করতেছো এটা হলো আসপেক্ট। তাহলে আসপেক্টটা কি? অ্যাক্টিভিটিস দ্যাট ইম্প্যাক্ট দ্য এনভায়রনমেন্ট, মানে যার মাধ্যমে ইম্প্যাক্টটা হয় ওটা হলো আসপেক্ট। আর যে ক্ষতিটা হচ্ছে, যে পলিউশনটা হচ্ছে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। ইফেক্টস সাচ অ্যাজ পলিউশন অ্যান্ড রিসোর্স ডিপ্লেশন। এবং এই আসপেক্ট ইম্প্যাক্টের মাধ্যমে আমরা রিস্কের র্যাঙ্ক করব। তো র্যাঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে, সেটা হলো ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি অ্যান্ড কনসিকুয়েন্সেস। তারপরে আমরা আমাদের রিস্ক অ্যাসেসমেন্টকে আমরা ক্যাটাগরাইজ করতে পারবো, লো, মিডিয়াম অ্যান্ড হাই। তো এই রিস্ক অ্যাসেসমেন্টের যে তিনটা কম্পোনেন্ট, ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি অ্যান্ড কনসিকুয়েন্স, এই তিনটা সবার মনে থাকা লাগবে, মুখস্থ থাকা লাগবে। এবং আমরা রিস্ক অ্যাসেসমেন্ট অনেকভাবেই করতে পারি। তো আমি যে মেথডোলজিটা ফলো করেছি, এখানে আমরা এই তিনটা কম্পোনেন্টস এর মাধ্যমে রিস্ক অ্যাসেসমেন্ট করব। তো সবাই একটু বলি, ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি, কনসিকুয়েন্স। রাকিব বলো তো কি কি জানতে হবে রিস্ক অ্যাসেসমেন্ট করতে গেলে? স্যার, রিস্ক অ্যাসেসমেন্ট করতে গেলে হচ্ছে প্রথমত
এটা হচ্ছে কি ধরনের রিস্ক, ছোট নাকি বড়, এবং এর প্রভাবটা কেমন? আহ, আচ্ছা, ওইটা পরে আসি, কিন্তু আমি যে তিনটা জিনিস বললাম, ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি অ্যান্ড কনসিকুয়েন্স, এই তিনটা মনে থাকবে তো? স্যার মনেই তো থাকে না, এটাই তো সমস্যা। মনে থাকে না? আচ্ছা, এটা তো আসলে তুমি যখন রিস্ক অ্যাসেসমেন্ট করবা, তখন তোমার কাছে মানে ডকুমেন্ট গুলো থাকবে, ঠিক আছে? এটা হলো তোমার মানে মুখস্থ লাগবে না এখানে। তো ওই কম্পোনেন্ট গুলা মাধ্যমে তুমি তোমার ফ্যাক্টরিতে বা তোমার প্রতিষ্ঠানে রিস্ক অ্যাসেসমেন্ট করবা। তো সেই ক্ষেত্রে সমস্যা নাই। আমি একটু শো করলাম, এখন বলো কি কি আছে। রাকিব, দেখি না তো স্যার। এই আমার এটা দেখা যাচ্ছে না, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার, এই যে 1 2 3 হ্যাঁ, থ্রি। এনভায়রনমেন্টাল। ঠিক আছে, আচ্ছা থ্রির মধ্যে কি আছে যে ইফ ইউ ওয়ান্ট টু ডু রিস্ক অ্যাসেসমেন্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি অ্যান্ড কনসিকুয়েন্স। অ্যান্ড নাম্বার থ্রি মধ্যে এই তিনটা লেখা আছে, ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি অ্যান্ড কনসিকুয়েন্স। এটা দেখতে পাচ্ছ কিনা? স্যার, দেখা যাচ্ছে এখন। দেখা যাচ্ছে, ঠিক আছে। তাইলে আহ, ইসের এই তিনটা টার্ম মনে রেখো, ঠিক আছে? আমি এটা একটু জিজ্ঞাসা করলাম, কারণ হলো এটা সাথে মানে তোমার কনসেন্ট্রেশন যাতে থাকে, এর জন্য আমি জিজ্ঞাসা করলাম। রায়হান, জাকিরুল ইসলাম, জি স্যার। জাকিরুল ইসলাম, introduce yourself, tell your name and which factory are you working? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমার হোম Okay, ডিস্ট্রিক্ট গাইবান্ধা। নওগাঁ পলিটেকনিক থেকে 2018 সালে ডিপ্লোমা কমপ্লিট করি এনভায়রনমেন্টাল টেকনোলজি থেকে। আচ্ছা। এরপর থেকেই ইটিপি সেকশনে বিভিন্ন জায়গায় কাজ করি। বর্তমানে একটা সোয়েটার ফ্যাক্টরিতে গাজীপুরে আছি, ইটিপি ইনচার্জ হিসেবে আছি এখানে। তো মাঝে মধ্যেই আমরা হচ্ছে ওই এনার্জি বা ইসিআর এর যে কাজগুলো আছে এগুলো নিয়ে কাজ করা হয় টুকটাক স্যারের সাথে। তো এটা নিয়ে আরো গ্রো করার জন্য এই ট্রেনিংটা নিতে আসছে আর কি এমএসসিটি তে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, ইম্প্যাক্ট আর আসপেক্ট আর ইম্প্যাক্ট এই সম্বন্ধে কোনো আইডিয়া আছে জাকিরুল? জাকিরুল ইসলাম। জি, ইমপ্যাক্ট যেটা হচ্ছে একটা সরাসরি ক্ষতি করে, আর একটা হচ্ছে প্রভাব ফেলে আর কি। আচ্ছা, না, আসপেক্টটা হলো মানে ধরো এই যে আমরা জেনারেটরে যে সাউন্ডটা যে তৈরি হচ্ছে, এই যে নয়েজ, এই নয়েজটা হচ্ছে তোমার আসপেক্ট। আর এই নয়েজটার মাধ্যমে তোমার হচ্ছে সাউন্ড পলিউশন, এটা হচ্ছে ইম্প্যাক্ট। মানে ক্ষতিটা হলো তোমার ইম্প্যাক্ট, আর যার মাধ্যমে তোমার ক্ষতিটা হচ্ছে সেটা হলো তোমার আসপেক্ট। বুঝতে পারছো? জাকিরুল, জি, বুঝতে পারছি। মানে যার মাধ্যমে ক্ষতিটা হচ্ছে সেটা হলো আসপেক্ট, আর হলো যে ক্ষতিটা যে হচ্ছে সেটা হলো ইম্প্যাক্ট। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমরা থাকি। তাহলে আমরা আমাদের যে আহ, ক্ষতিগুলো, যে রিস্ক গুলো, এগুলো আমরা ক্যাটাগরাইজ করব লো, মিডিয়াম এন্ড হাই লেভেলে। আর ফ্রিকোয়েন্সি কি, যে আমার যে যে কাজটা করার মাধ্যমে আমরা আমাদের ইম্প্যাক্টটা হচ্ছে, ক্ষতিটা হচ্ছে, ওই কাজটা আমরা কতবার করতেছি, হাউ ফ্রিকোয়েন্ট উই আর ডুইং দিস ওয়ার্ক, এটা হলো ফ্রিকোয়েন্সি। প্রবাবিলিটি হলো
ক্ষতির সম্ভাবনা, ঠিক আছে, যে কি পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যখন আমি এই কাজটা করব তখন ক্ষতি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, এটা হলো প্রবাবিলিটি। এন্ড কনসিকুয়েন্স হলো ক্ষতিটা কতটা তীব্র, যে কি পরিমাণ ক্ষতি হলো। ধরো একটা রোড অ্যাক্সিডেন্ট হইলো, একজন লোকের হাত ভেঙে গেছে, এইটাও একটা ক্ষতি। আবার ধরো একজন লোক মারাই গেছে, তাহলে কোনটার ক্ষতি বেশি? জাকিরুল? যে অবশ্যই যেটা ডেথ হলো ওনার তো ক্ষতিটা বেশি হ্যাঁ, হয়ে গেল। মানে কনসিকুয়েন্স, ক্ষতির তীব্রতা যেটার বেশি সেটার কনসিকুয়েন্সটা বেশি। আর ক্ষতির সম্ভাবনা, একটা লোক ধরো তোমার আহ একটা বাসে তোমার ট্রাভেল করতেছে, আর একটা লোক হলো মোটরসাইকেলে ট্রাভেল করতেছে, তাহলে কোনটার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি? জাকিরুল বলো। আবার বলুন, কথাটা বুঝতে পারি নাই। ধরো তুমি একটা মোটরসাইকেলে ট্রাভেল করতেছো, আমি ধরো একটা বাসে ট্রাভেল করতেছি, এই ক্ষেত্রে মানে কার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি? এখন বাস এবং মোটর বাইক, হুম। আসলে এটা তো কন্ডিশনের উপরে ডিসকাস করা মুশকিল। দুটাই যেহেতু যানবাহন, হুম। এখন রিস্ক বলতে নিরাপদ, যে কোনো যেটা ড্রাইভ করবে সেটাতে নিরাপদ ভাবে চললে যাবে। এখন যদি পরিবেশের দিক দিয়ে যদি চিন্তা করি, দুটাই ক্ষতি। ঠিক আছে। হ্যাঁ, আর ওটাই ক্ষতি। ধরো তোমার মানে তুমি যদি চিন্তা করো যে একটা দেখো আমরা যখন মাঝে মাঝে লোকাল বাসে উঠি, একটা লোকাল বাস আরেকটা লোকাল বাসের পাশে ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু তারপরেও বাসের কিছু হয় না, বাসের প্যাসেঞ্জারদের কিছু হয় না, কিন্তু মোটরসাইকেলে ধাক্কা দিলে তো সে মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হলে দুটাই ক্ষতি, বাইকে হলে নিজের ক্ষতি, আর বরঞ্চ ঝুঁকিপূর্ণ বলা যায় যে বাস, কারণ বাসের সমস্যা হলে এখানে অনেকের লাইফ রিস্কে চলে যাবে। এখন যেটা ক্ষতি হলে, অ্যাক্সিডেন্ট হলে তো দুটাই ক্ষতি। এখন হুম। ঝুঁকিপূর্ণের দিক থেকে না যদি না, বলতে যাই, আমি বলতে চাচ্ছি যে মোটরসাইকেলও নিরাপদ বলবো না, আবার বাসও নিরাপদ বলবো না। পরিবহন মানেই সতর্কতার সাথে আর কি আপনার হচ্ছে জার্নি করা লাগবে, এটা এতটুকুই বুঝবো। আচ্ছা, তবে না আমি যেটা ওইটা ওইটা তো বুঝতে সতর্কতা, পারতেছি যে কিন্তু না, আমার আরে, পরিবেশের দিক থেকে আমার কাছে মোটর বাইকও যেরকম ক্ষতিকর, বাসও আমার কাছে সেরকম ক্ষতিকর, কারণ সিওটি ছড়াচ্ছে পর্যাপ্ত পরিমাণে। না তুমি অত ডিপলি চিন্তা করো না, তুমি নর্মালি চিন্তা করো। তুমি ধরো একটা বাস মানে একটা বাস যখন আরেকটা বাসের পাশাপাশি যায়, দেখো মাঝে মাঝে বাসের ধাক্কা লাগে, লোকাল বাসে, দেখছো? আচ্ছা, অত ডিটেলস গেলাম না। তোমার ধরো তুমি একটা আহ বাস তুমি ব্রেক করলে কি তোমার মানে বাস কি একদিকে পড়ে যায় নাকি নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় থাকে? বুঝতে পারছো কিনা? জি বলেন, বুঝতে পারছি। তোমার একটা বাস যখন তুমি ব্রেক করে তখন একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় থাকে নাকি এক সাইডে পড়ে যায়? ব্রেক করলে তো অবশ্যই দাঁড়ায়। হ্যাঁ, ব্রেক এবং করলে দাঁড়ায়, এখন তো কিন্তু বাংলাদেশের কিন্তু প্রেক্ষাপটে যেগুলো আছে, বাস ব্রেক করলেও সমস্যা হয়ে যায়, অনেক সময় যাত্রী দাঁড়ানো থাকে, লোকাল বাস না যেগুলো, না, সমস্যা তুমি হয়। এত ডিপলি চিন্তা করো না। তুমি চিন্তা করো যে মানে আমি বলতে চাইতেছি যে ব্যালেন্সিং এর ক্ষেত্রে তোমার ধরো একটা বাস ব্রেক করলে সে তোমার ওই জায়গায় দাঁড়ায় থাকবে, বাট একটা মোটরসাইকেল যখন ব্রেক করে তখন তোমার একদিকে পা ফালানো লাগে। কারণ কি? কারণ হলো তোমার ওটা ব্যালেন্সিং নাই। তোমার ওইখানে তোমার তিন চাকা বা চার চাকায় যে পরিমাণ তোমার ঝুঁকি থাকে, তার চেয়ে তোমার দুই চাকার যে কোনো যানবাহনের ঝুঁকিটা বেশি, মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ওইটি হলো প্রবাবিলিটি। সাপোজ ধরো তোমার একটা মানে ফ্যাক্টরিতে তোমার আম, একটা সুইং মেশিনেও আওয়াজ হয়। আবার হলো তোমার ধরো না, অত কিছু গেল না, তুমি যেহেতু ইটিভির ইনচার্জ আমি বলি, ধরো তুমি এয়ার জেনের একটা তুমি মানে ব্লোয়ার লাগাইলা, ওইখানে তোমার ইনবিল্ট ক্যানোপি আছে। আর হলো তুমি রুবসির একটা ব্লোয়ার লাগাইলা, ওইখানে তোমার কোনো ক্যানোপি নাই। ঠিক আছে, দোনোটাই কিন্তু কিছু কিছু সাউন্ড তৈরি হচ্ছে, কিন্তু সাউন্ডটা তোমার কিন্তু
আহ, আর যেটা ক্যানোপি নাই ওটা বেশি হচ্ছে, আর যেটা কম আর ক্যানোপি বেশি আছে ওটা এটা কম আলাদা হচ্ছে। ব্যাপার। হ্যাঁ, তাহলে তোমার যেটা তোমার ক্যানোপি নাই ওটা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেশি নয়েজ বেশি মানে হ্যাঁ, অবশ্যই ক্ষতি বেশি। হ্যাঁ, সেটাই তো, এটাই হলো তোমার যে মানে তুমি যে কাজটা করতেছো এইটার ক্ষতির সম্ভাবনা কতটুকু। যদি তুমি কম্পেয়ার করো যে আমি জেনারেটর চালাচ্ছি, তাহলে তোমার ক্ষতির সম্ভাবনাটা বেশি, সাউন্ড পলিউশন বেশি হচ্ছে। আর যদি তুমি মনে করো যে না আমি সুইং মেশিন চালাচ্ছি, ওইখানেও তোমার ক্ষতি হচ্ছে, কিন্তু সেটার সম্ভাবনাটা কিছুটা কম। এটি হলো প্রবাবিলিটি। তো বুঝে গেছে কিনা? ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি, কনসিকুয়েন্স, এই তিনটা কথা বোঝা গেছে কিনা? জি বোঝা গেছে। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে আমি আরেকটু ফরওয়ার্ড হই। আচ্ছা, এই যে আমি যে কথাগুলো বলতেছিলাম, যে আমি এই রিস্ক অ্যাসেসমেন্টটা যে করব, এটা ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি এবং কনসিকুয়েন্সের মাধ্যমে করব। এবং এই ঝুঁকির মাত্রা এটা লো না মিডিয়াম না হাই, এটা আমি বের করব। এই যে আমি গুণ চিহ্ন দিয়েছি, ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি, কনসিকুয়েন্স, এই তিনটাকে আমি একটু মানে নাম্বারিক ফর্মে আনবো, যাতে করে আমরা আইডেন্টিফিকেশন ইজিয়ার হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি এই তিনটার গুণফল 1 থেকে 40-এর মধ্যে থাকে, তাহলে সেটা হবে লো রিস্ক। আর যদি 41 থেকে 80-এর মধ্যে থাকে, তাহলে হবে মিডিয়াম রিস্ক। অ্যান্ড অ্যাবাভ 81 ইট উইল বি হাই রিস্ক। ঠিক আছে? ওকে, এখন আমরা ফ্রিকোয়েন্সি কিভাবে ডিটারমাইন করব? ফ্রিকোয়েন্সি, যদি আমি যে ঘটনাটা মানে ঘটতে যাচ্ছে সেটা যদি বছরে একবার ঘটে, তাহলে এটাকে আমি ধরবো এক। ফ্রিকোয়েন্সি আমরা 1 থেকে 5 পর্যন্ত কম্পেয়ার করব। সাপোজ আমরা ফ্যাক্টরিতে পানি উঠাই, ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার থেকে পানি উঠাই, অথবা হলো আমি জেনারেটর চালাই। তো অ্যাজ পার বাংলাদেশ, আমার ইলেকট্রিসিটি ফ্রম purchase electricity, it is very limited. That's why everyone we have to use generator. তো জেনারেটর আমার ফ্যাক্টরিতে প্রতিদিনই চালানো লাগে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে বছরে একবার আমরা চালাই না, অতএব এক আমার ক্ষেত্রে হবে না। তারপরে যদি বছরে যদি 2-3 বার যদি চালাই, মানে জেনারেটরটা যদি বছরে যদি 2-3 বার চালাই, তাহলে আমার ফ্রিকোয়েন্সি হবে 2। যদি মাসে একবার চালাই তাহলে হবে 3। যদি সপ্তাহে একবার চালাই তাহলে ধরবো 4। যদি প্রতিদিনই যদি এই কাজটা করি তাহলে ধরবো 5। তো এটা আমরা একটা মান এভাবে ধরে নিছি, এটা কোনো অ্যাবসলিউট মান না। এটা আমরা একটা ধরে নিছি আমাদের ক্যালকুলেশন, এবং সঠিকভাবে আমরা তো রিস্ক অ্যাসেসমেন্টটা করতে পারি এর জন্য। তো তারপরে আসি প্রবাবিলিটি, যে ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু। যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা যদি খুবই কম থাকে, তাহলে আমরা ক্যালকুলেশন করবো 0.1 থেকে 1 পর্যন্ত। 0.1 থেকে 0.2 পর্যন্ত হলো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, প্রায় প্রায় নাই বললেই চলে। যদি খুবই কম ক্ষতি হয় তাহলে 0.3 থেকে 4, মিডিয়াম হলে 0.5 থেকে 6, হাই হলে 0.7 থেকে 9। আর যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, তাহলে আমরা ধরবো 1। আর কনসিকুয়েন্সটা কিভাবে হবে, যে ক্ষতির তীব্রতাটা কি পরিমাণ। যদি তীব্রতা খুবই কম হয় তাহলে 1 থেকে 3, যদি তার চেয়ে একটু বেশি থাকে 4 থেকে 6, যদি আহ তার চেয়ে একটু বেশি হয় তাহলে 7 থেকে 9। আর যদি মানে এর চেয়ে অনেক বেশি হয়, বাট মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা যদি না থাকে, তাহলে 10 থেকে 15-এর মধ্যে কনসিডার করব। আর যদি মৃত্যু বা
মারাত্মক ধ্বংসের সম্ভাবনা থাকে তাহলে 16 থেকে 20-এর মধ্যে রাখবো। এবং এই যে তিনটা আমরা একটা নাম্বারিক ফর্মে এনেছি, এই তিনটার গুণফল যদি 1 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আমরা ধরবো লো রিস্ক, যদি 41 থেকে 80-এর মধ্যে থাকে তাহলে ধরবো মিডিয়াম রিস্ক, আর যদি 81 থেকে 100-এর মধ্যে থাকে তাহলে ধরবো হাই রিস্ক। ওকে, এখন আহ রাকিবুল, রাকিবুল, am I audible? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই একটু আমরা একটু একটু বিশ্লেষণ করি, ঠিক আছে? এই যে কম্প্রেসার, কম্প্রেসার কি দেখছো? কম্প্রেসার বা জেনারেটর? জি স্যার, দেখা যায়। কম্প্রেসার হ্যাঁ, কম্প্রেসর বা জেনারেটর যখন আমরা ফ্যাক্টরিতে ইউজ করি তো ইট ক্রিয়েটস হাই নয়েজ, এম আই রাইট? জি স্যার। হ্যাঁ, এটা হলো আসপেক্ট। আর এই নয়েজের মাধ্যমে যে তোমার এই যে সাউন্ড পলিউশনটা হচ্ছে এটা হলো ইমপ্যাক্ট, এবং এর মাধ্যমে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করব। আচ্ছা, আমরা ফ্যাক্টরিতে যখন জেনারেটর ইউজ করি, তোমার ফ্যাক্টরি যদি তুমি কম্পেয়ার করো রাকিব, ওইখানে কি প্রতিদিনই জেনারেটর ইউজ করি না আমরা? জি স্যার, কারেন্ট চলে গেলে তো- হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সি ধরবো আমরা 5, মানে সবচাইতে বেশি ফ্রিকোয়েন্সি আমরা ধরবো যে আমরা প্রতিদিন ইউজ করি। তারপরে 2 নম্বর হলো যখন তোমার তোমার সাউন্ড পলিউশন হচ্ছে তখন ক্ষতির তীব্রতাটা কি হচ্ছে। আমাদের কেউ মারা যাচ্ছে না, কিন্তু ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক বেশি, কারণ আমরা দেখতেছি যারা হাই নয়েজে কাজ করে তারা সবসময় বিষণ্ণতার মধ্যে থাকে, তাদের হলো মানে মানে হিয়ারিং প্রবলেম হয়, কানে শোনে কম, তারা হলো তাদের মানে মানে মন ভালো থাকে না, এবং তোমার এটা মস্তিষ্কের উপরে একটা প্রভাব ফেলে। এই কারণে তার পারিবারিক, সামাজিক এবং মানে ফ্যাক্টরি প্রত্যেকটা কাজেই তার ইফেক্ট পড়ে, বাট সে মারা যায় না, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটিটা আমরা ধরলাম হাই, প্রবাবিলিটি আমরা 0.1 থেকে 1 পর্যন্ত আমরা ধরছি। তো সেই ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাটা ধরছি, মানে মানে যখনই তোমার সাউন্ড পলিউশনটা হয় সাথে সাথেই কিন্তু তোমার সরি, যখনই তোমার মানে জেনারেটর ছাড়ো, যখন নয়েজ হচ্ছে তখনই কিন্তু সাথে সাথে তোমার সাউন্ড পলিউশন হচ্ছে। মানে কি তোমার আসপেক্টের সাথে সাথে ইম্প্যাক্টটা কাজ করতেছে, তাই এই কারণে তোমার মানে প্রবাবিলিটিটা, ক্ষতির সম্ভাবনাটা আমরা ধরলাম সবচাইতে বেশি 1। আর প্রবাবিলিটি যেহেতু আমরা কম্পেয়ার করি 0.1 থেকে 1 পর্যন্ত, সেহেতু আমরা বেশি ধরলাম, মানে 1। যখন সাউন্ড পলিউশন হয় রাকিব, যখন জেনারেটর ছাড়ো তখনই তোমার সাউন্ড পলিউশন হচ্ছে না? জি স্যার। তাহলে জেনারেটরটা তুমি প্রতিদিন ব্যবহার করতেছো, এর জন্য এটা হলো 5, সবচাইতে বেশি ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতেছো, এবং জেনারেটর যখনই তুমি ওপেন করতেছো তখনই তোমার সাউন্ড পলিউশন হচ্ছে, এই কারণে তোমার প্রবাবিলিটিটা 1। আর রিস্কটা কি, মানে কনসিকুয়েন্সটা কি, তোমার হলো তুমি মারা যাচ্ছ না কিন্তু তোমার অনেক বেশি ক্ষতি হচ্ছে। এই কারণে 16 থেকে 20 পর্যন্ত আমরা বলছি যে কনসিকুয়েন্স, যদি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, খুব বেশি কনসিকুয়েন্স হয়, তাহলে ধরছি আমরা 16 থেকে 20। কিন্তু যেহেতু তোমার মারা যাচ্ছ না, এই কারণে সবচেয়ে বেশি ধরছি তোমার 15। এখন আমরা একটু দেখি আমার এটা জয়েন করলে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। আমরা কিন্তু এই একটা রিপ্লেসমেন্ট করে ফেললাম, যে প্রসেসটা হলো কি কি কম্প্রেসার জেনারেটর, আসপেক্টটা হলো হাই নয়েজ, ইম্প্যাক্ট হলো সাউন্ড পলিউশন, ফ্রিকোয়েন্সি হলো 5, প্রবাবিলিটি হলো 1,
কনসিকুয়েন্স হলো 15, এই তিনটা গুণ করলে হলো 75। এবং এই 81 থেকে সরি মানে মানে 80-র এক পর্যন্ত হলো তোমার মিডিয়াম রিস্ক, 41 থেকে 81-র মধ্যে হলো মিডিয়াম রিস্ক, এই কারণে মিডিয়াম। এবং কন্ট্রোল মেজার কি, ক্যানোপি স্থাপন করতে পারি, ঠিক আছে, ওয়াল প্রোটেক্টিভ ওয়াল, নয়েজ প্রোটেক্টিভ ওয়াল মানে দিতে পারি, এয়ার মাফ এয়ার প্লাগ ব্যবহার করতে পারি। এগুলো হলো আমার কন্ট্রোল মেজার। এই একটা কিন্তু আমার রিস্ক অ্যাসেসমেন্ট কমপ্লিট। এটা আমি একটু বাংলায় একটু লিখে দিয়েছি যাতে করে তোমরা পরে দেখলেও বুঝতে পারো মানে আসলে ব্যাপারটা কি। এই যে ফ্রিকোয়েন্সি, কম্প্রেসর বা জেনারেটর প্রতিদিন বা দিনে একাধিকবার চলে, তাই এটি প্রায় সর্বদা সক্রিয়, ফ্রিকোয়েন্ট ইউজ, এর জন্য ফ্রিকোয়েন্সি ধরছি 5। আর প্রবাবিলিটি, যতবার কম্প্রেসর চলে ততবারই উচ্চ শব্দ হয়, অর্থাৎ ঘটনার সাথে প্রভাব প্রায় নিশ্চিতভাবেই ঘটে, ভেরি হাই প্রবাবিলিটি। এই কারণে প্রবাবিলিটি 1। কনসিকুয়েন্স হলো উচ্চমাত্রার শব্দ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, কিছু ক্ষেত্রে এটি কর্মস্থলের নিরাপত্তা বা কমফোর্ট লেভেলকেও বিঘ্নিত করে, তাই এটাকে মেজর ইম্প্যাক্ট ধরা হয়েছে, এই কারণে 15 ধরছি। বুঝলাম না এটা। আচ্ছা একটু ব্যাকে যাই, আবার একটু যাই। ফ্রিকোয়েন্সি হলো 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। এই প্রবাবিলিটি হলো 0.1 থেকে 1 পর্যন্ত। কনসিকুয়েন্স হলো 1 থেকে 20 পর্যন্ত। এবং এই কটা আমরা বের করে আমরা এই যে বের করলাম এবং এই যে ব্যাখ্যাটা দিলাম, এই পর্যন্ত বোঝার কারো কোনো বাকি আছে কিনা? রাকিব, না স্যার, সমস্যা নেই। জাকির, জাকির নাই। আচ্ছা রায়হান, বুঝছো? আচ্ছা যেহেতু কেউ মানে কিছু বলতেছে না, সেহেতু আমি ধরে নিলাম যে সবাই বুঝছে, অথবা আমি একটু সামনের দিকে যাই, ঠিক আছে। এই আমরা যদি রিস্ক অ্যাসেসমেন্ট যদি করি তাহলে আমাদের চাকরির অর্ধেক কাজ শেষ, ঠিক আছে। তো এই রিস্ক অ্যাসেসমেন্টে যখন আমরা এই যে কন্ট্রোল মেজারটা যে আমরা নিয়েছি, এখানে কন্ট্রোল মেজার, এটা আমরা ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল মেজার নিতে পারবো না। তো কন্ট্রোল মেজার নেওয়ার কয়েকটা পদ্ধতি আছে, ঠিক আছে। এট ফার্স্ট কোনো রিস্ক যদি কোনো কিছুতে থাকে তাহলে ওইটা আমরা ইলিমিনেট যদি করতে পারি, যেমন আমরা জেনারেটর আমাদের আছে, তো জেনারেটরের সাউন্ড হইতেছে, আমরা প্রথমে চেষ্টা করবো জেনারেটরটা বাদ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু জেনারেটর কি বাদ দেওয়া সম্ভব? না রাকিব, স্যার। সম্ভব স্যার। না। এই কারণে প্রথম আমরা ইলিমিনেট করার চেষ্টা করবো, যদি করতে না পারি তাহলে রিপ্লেস উইথ এ লেস হ্যাজার্ডাস অপশন। আমরা চেষ্টা করব যে এমন কোন মেশিন আবিষ্কার করতে যেটায় মানে এটা রিপ্লেস করা যায়, যেটা সাউন্ড হবে না। এটাও সম্ভব হয়নি আমাদের। তারপরে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, আমরা ক্যানোপি বসানোর চেষ্টা করব, আমরা গার্ডস বসানোর চেষ্টা করব, আমরা কোনো ফিজিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল নিয়ে চেষ্টা করবো যে এটা কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। তো ক্যানোপি অনেক এক্সপেন্সিভ, অথবা অন্য কোনো প্রবলেম আমি করতে পারলাম না, ঠিক আছে, এটাও ফেল। তারপরে আমি করব কি, কোনো এসওপি দেওয়ার চেষ্টা করব, ট্রেনিং দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করার চেষ্টা করব, ওইখানে আমি রেস্ট্রিক্টেড করে দিব, কারো ঢুকতে দিব না, ঠিক আছে। যত কম সংখ্যক লোক ওইখানে থাকা যায় আমি এটা ট্রাই করব। এরপরে লাস্টে আমরা চেষ্টা করব যে পিপি দেব, যে এয়ার প্লাগ দেব, যেখানে যারা কেমিক্যাল ইউজ করে তাদেরকে গ্লোভস দেব। কিন্তু এই পিপি হলো সবাই লাস্টে, ঠিক আছে। বাট আমরা করি কি, প্রথমেই একটা পিপি দিয়ে দিই, নাকি রাকিব? জি স্যার। রাকিব, জি স্যার। হ্যাঁ, মানে এটা হলো কন্ট্রোল মেজারের একটা পদ্ধতি, যত উপরের দিকে থাকবে কন্ট্রোল মেজারটা অতটা ভালো এবং ইফেক্টিভ। তো এর মাধ্যমে আমরা এই পিডিসিএ সাইকেলটা আমরা আমাদের চাকরিতে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমরা কি করব, আমরা একটা প্ল্যান করব। প্ল্যানটাকে আমাদের একটা প্রতিষ্ঠানের একটা অর্গানোগ্রাম থাকবে, উই হ্যাভ এ ডেডিকেটেড
force or dedicated team to work in the factory, ঠিক আছে? অ্যান্ড মানে আহ, এই যে কমপ্লায়েন্স টিম অথবা অ্যাডমিনিস্ট্রেশন টিম, তারাই তো বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করে। তাহলে অ্যাট ফার্স্ট কি আমার একটা টিম লাগবে। উই হ্যাভ এ টিম ডেডিকেটেড ফর মেনটেনিং কমপ্লায়েন্স অর মেনটেনিং রিস্ক অ্যাসেসমেন্ট, ঠিক আছে? তো সেই টিমটা কি করবে? রিস্ক অ্যাসেসমেন্ট করবে। সেই টিমটা হলো কিছু পলিসি মেনটেন করবে। সেই টিমটা হলো গিয়া বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল লর উপরে সে মানে অ্যাসেসমেন্ট করে সে দেখবে যে তার কোনো অ্যাক্টিভিটিস এর কারণে ল কোনো ভায়োলেশন হচ্ছে কিনা, তার কোনো পারমিট কোনো আহ, মানে ব্যাহত হচ্ছে কিনা, এটা সে দেখবে। তারপরে সে কিভাবে টার্গেট নিবে, যে সে যে প্রবলেম গুলো আইডেন্টিফাই করলো, সে যে ইম্প্যাক্ট গুলো আইডেন্টিফাই করলো, এগুলা সে প্ল্যান করবে যে কিভাবে হাউ টু মিনিমাইজ দিস, ঠিক আছে? এটাই হলো প্ল্যান। আর ডু হলো এই যে আমরা যে মানে কন্ট্রোল মেজার যে নিলাম, এটাই হলো ডু। যেমন আমরা ট্রেনিং অ্যাওয়ারনেস নিতে পারি, ডকুমেন্টেশন করব, আমরা কন্ট্রোল মেজার নেব, আমরা ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান তৈরি করব, এগুলো হলো ডু। মানে যে কাজটা করব সেটা হলো ডু। আর চেক, যে আমি যে কাজটা করলাম এর মাধ্যমে মানে কোনো ফল পাচ্ছি কিনা, আমার এই রিস্কটা কমছে কিনা, এটা হলো চেক করব, মনিটর করব, ঠিক আছে? ইন্টারনাল অডিট করব, ম্যানেজমেন্ট রিভিউ করাবো। তো পরে যদি আমাদের দেখি যে কিছু কাজ হচ্ছে অথবা কিছু হয় নাই, যতটুকু হয় নাই সেটা হলো নন কনফার্মিটি বা হলো কারেক্টিভ অ্যাকশন, ঠিক আছে? এই কারেক্টিভ অ্যাকশন আমরা নেব, ওই অ্যাকশনের উপরে আবার হলো আমরা কারেক্ট মানে ক্যাপ, ওই ক্যাপের উপরে আমরা আবার প্ল্যান নিব। এইভাবে প্ল্যান ডু চেক অ্যাক্ট, এই সাইকেল যদি আমরা ফ্যাক্টরিতে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, এই এই চক্রের মাধ্যমে যদি কাজ করতে পারি, তাহলে আওয়ার ফ্যাক্টরি উইল বি মোর সাস্টেনেবল অ্যান্ড ওয়ান ডে আমাদের কোনো মানে নন কমপ্লায়েন্স ইস্যুই থাকবে না, ঠিক আছে? আমরা সকল ধরনের রিস্ককে আমরা ওভারকাম করতে পারবো, ঠিক আছে? আর এটা কখনো সম্ভব না, এটা সবসময় ঘুরতে থাকবে, সবসময় রিস্ক থাকবে। এবং প্ল্যান টু চেক অ্যাক্টের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের রিস্কটা অনেক অংশে মিটিগেশন হবে, ঠিক আছে? রাকিবুল, বুঝতে পারছো কিনা? স্যার বোঝা যায়। আমি রিস্ক অ্যাসেসমেন্টের বাইরেও আরো কিছু জিনিস আনছি, যাতে করে এটা তোমার মানে তোমার ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করতে পারো। এবং এইগুলো যদি তুমি মানে একটু স্টাডি করতে পারো, এই আমি যে ডকুমেন্ট গুলো দিতেছি বা আমার স্লাইডটা নিয়ে যদি পরে যদি ঘাটাঘাটি করো, এবং আই থিঙ্ক ইউ উইল রিলেট দিস লেকচার উইথ ইউর ফ্যাক্টরি অ্যাক্টিভিটিস ইন এভরিডে। জাকিরুল ইসলাম, বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে পারছি। ঠিক আছে। এটা মানে মানে আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন, এরা একটু এটার সাথে রিলেট করে কাজ করার চেষ্টা করবেন। এবং মানে যদি আপনারা এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারেন, এবং আজকে যে আমি আলোচনা করতেছি এগুলো যদি আপনি ফ্যাক্টরির সাথে রিলেট করতে পারেন, দেখবেন যে 80% প্রবলেম সলভ, ঠিক আছে? এবং প্ল্যান ডু চেক অ্যাক্ট, এটা আমার টপিকস এর ভিতরে না আনলেও হয়তো, তারপরে আমি এটা আনছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা এভরিওয়ান শুড নো অ্যাবাউট দিস, বিকজ উইদাউট দিস আমাদের ফ্যাক্টরিতে আমরা প্রপার কমপ্লায়েন্স এস্টাবলিশ করতে পারবো না। ওকে, এখন এরপরে আমরা একটু আসি, আমরা ওয়াশিং এ ওয়াটার ব্যবহার করি। জাকির, আমরা ওয়াশিং এ তো ওয়াটার ব্যবহার করি নাকি? অথবা ওয়াশিং বা ডাইং, যে কোনো ওয়েট প্রসেস জি, জি। ফ্যাক্টরিতে আমরা ওয়াটার ব্যবহার করি। ওয়াটার কি প্রতিদিন ব্যবহার করি, নাকি বছরে একবার, নাকি মাসে একবার? হ্যাঁ, অবশ্যই ডেইলি। ডেইলি। তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত হবে? 5। 5। ওকে, থ্যাংক ইউ। তো এই যে আমরা যে মানে ওয়াশিং এ অথবা ডাইং এ যে পানি ব্যবহার করতেছি, পানি উঠাচ্ছি, উঠানোর কারণে আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল তোমার রিডিউসিং ডে বাই ডে, এটা কি জানো কিনা? অথবা আমরা সবাই জানি।
তো এই যে পানি যখন আমরা উঠাই, এটা কি প্রতিদিনই আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল কি নেমে যাচ্ছে, নাকি আহ কয়েকদিন ব্যবহারের পরে অথবা কয়েক হাজার গ্যালন উঠানোর পরে আমাদের লেয়ারটা নামতেছে? প্রতিদিন তো একটা ফ্যাক্টরি বিবেচনা করলে হবে না, ডেইলি তো গ্রাউন্ড ওয়াটার অনেক উঠতেছে, তো ডে বাই ডে আমি যদি আমার ফ্যাক্টরি চিন্তা করি অবশ্যই এটা লেয়ারে প্রভাব ফেলতেছে। হ্যাঁ, লেয়ারে প্রভাব ফেলতেছে, কিন্তু আমি এটার প্রবাবিলিটি একটু কম ধরলাম, ঠিক আছে, 1 ধরলাম না, 0.7 ধরছি। কারণ কি? কারণ হলো এটা ইম্প্যাক্ট হয় হলো আস্তে আস্তে, যে আমি মানে আমি প্রতিদিন পানি উঠালাম, অথবা আমি মানে 100 মিটার কিউব পানি উঠালাম, এতেই আমার মানে গ্রাউন্ডার লেভেল নিচে নামবে না। ঠিক আছে, আমি যখন কয়েক হাজার গ্যালন যখন পানি উঠাবো তখন দেখা গেছে আমার, একবারে নামবে না, প্রভাব ফেলতেছে ধীরে ধীরে আর কি, লেয়ারটা হ্যাঁ নিচে নেমে যাবে সেটাই দৈনিক এখন দিন আমি, ওঠানোর ফলে। হ্যাঁ ঠিক আছে সেটাই, আমি 0.7 ধরছি। কিন্তু আহ এটা হলো জায়গা জায়গা থেকে জায়গা ভেরি করবে। যেমন আমার ফ্যাক্টরিটা যদি হয় বরিশালে, তাইলে কিন্তু ইফেক্টটা কম, কারণ ওইখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি, গ্রাউন্ড ওয়াটার লেভেল নামে খুব আসতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার এই রিস্কটা কিন্তু কম। আবার যখন আমি গাজীপুর, আহ, নারায়ণগঞ্জ যখন কম্পেয়ার করি, তখন কিন্তু মানে এটা মানে সিভিয়ার। তো এই জায়গা এবং তার পার্সপেক্টিভ অনুযায়ী এটা তোমার, আমি যেমন 0.7 ধরছি, এটা তুমি 0.82 ধরতে পারো, 0.6 ধরতে পারো, আবার কেউ 1ও ধরতে পারে। এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করবে। মানে কি রিস্ক অ্যাসেসমেন্ট, এটা হলো মানে যখন মানে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি করবে তখন এটা ভেরি করতে পারে, ঠিক আছে। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ তুমি একটা রেজাল্টের মাধ্যমে পাবা, ঠিক আছে, কিন্তু ম্যান টু ম্যান এটা ভেরি করবে। আচ্ছা, তাহলে আমরা কি প্রবাবিলিটি ধরলাম 0.7, এবং যখন আমরা তো দীর্ঘদিন ধরেই কিন্তু পানি উঠাচ্ছি নাকি, কিন্তু আমাদের যে ক্ষতির মাত্রাটা কিন্তু অনেক, মানে যখন পানি আমরা পাবো না তখন ক্ষতিটা কিন্তু অনেক বেশি। কিন্তু যেহেতু এখন পাচ্ছি, ঠিক আছে, আর এটা মানে মানে খুব দ্রুতই লেয়ার নিচে নামতেছে না, এই কারণে আমাদের ক্ষতির মাত্রাটাও আমরা ধরলাম, কনসিকুয়েন্সটা ধরলাম 10, ঠিক আছে। তো এখন এই যে রিস্ক অ্যাসেসমেন্টটা হয়ে গেল, যে ওয়াশিং আসপেক্ট হলো ওয়াটার ইউজ, ইম্প্যাক্ট হলো গ্রাউন্ড ওয়াটার লেভেল ডিপ্লিশন, ফ্রিকোয়েন্সি 5, প্রবাবিলিটি 7, আর কনসিকুয়েন্স হলো এই যে 15 ধরা হয়েছে, উপরে 10 লিখছিলাম, যাই হোক। তো এটা কনসিকুয়েন্সটা ম্যান টু ম্যান ভেরি করবে। যদি গাজীপুর নারায়ণগঞ্জের কথা যদি কম্পেয়ার করি, তাহলে এটার ক্ষতির পরিমাণটা বেশি, এই ক্ষেত্রে 15 হবে। আবার যদি আমি চিন্তা করি একটু দূরে, যেমন সাপোজ বরিশাল, ওইখানে ইন্ডাস্ট্রি খুবই কম, ওইখানে ক্ষেত্রে দেখা গেছে 10 হবে। তো আমি এই তিনটা যখন গুণ দিলাম, তখন আমি পাইলাম 52.5। এটা হলো মিডিয়াম রিস্ক, ঠিক আছে। কন্ট্রোল মেজার হলো ইফিসিয়েন্ট মেশিন, যে মেশিনের লিকার রেশিও কমে আমরা ডাইং বা ওয়াশিং করতে পারবো। তারপরে আমরা রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি, আমরা ওয়াটার রিসাইক্লিং করতে পারি, ঠিক আছে। এখন দুইটা আমরা মিডিয়াম রিস্ক পাইলাম, ঠিক আছে। একটা পাইলাম হলো জেনারেটরে নয়েজ, আরেকটা পাইলাম হলো আমরা ওয়াশিং এ যে পানি ইউজ করি। এখন এই যে জেনারেটরের আমরা মিডিয়াম পাইছি, কিন্তু তারপরও আমাদের এটার রেজাল্ট হলো 75, আর এইখানে হলো 52। এখন আমি কি প্রথমে বলছি যে এটার মাধ্যমে উই ক্যান গাইড আওয়ার ম্যানেজমেন্ট হোয়াট হোয়াট হি ডু, যে কোন অ্যাকশনটা তার আগে নিতে হবে, কোন রিস্কটা তার আগে মিটিগেট করতে হবে, এটা আমরা ম্যানেজমেন্টকে গাইড করতে পারবো। তো আমার এই যে ওয়াশিং এ পানি ইউজ করি, এটাও আমার একটা মেজর ইস্যু, সরি মিডিয়াম রিস্ক। আবার যে জেনারেটরের যে নয়েজ হচ্ছে, এটাও আমার একটা মিডিয়াম রিস্ক। কিন্তু রিস্কের স্কোরটা আমার হলো জেনারেটরের ওইটা হলো বেশি, এটা একটু কম। এখন আমি গাইড করতে পারলাম যে আমার ম্যানেজমেন্টকে, যে তুমি সর্বপ্রথম যারা জেনারেটরে কাজ করে তাদেরকে তুমি এয়ার প্লাগ বা এয়ার মাফ দাও,
তারপরে তুমি এই ওয়াটারের এটা নিয়ে তুমি ওয়াটার রিসাইক্লিং বা হলো রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে কাজ করো। ঠিক আছে? তাহলে এই রিস্ক অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমি কি করলাম, আমার ফ্যাক্টরির সবগুলো রিস্ক মানে আইডেন্টিফাই করলাম এবং একটার পর একটা র্যাঙ্ক করতে পারলাম যে কোনটা তোমার মানে আগে করতে হবে এন্ড কোনটা পরে করলেও হবে। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, এরপরে ওয়াশিং এ আমরা এই যে ওয়াটার ইউজ করি এটা গেল, তারপরে বয়লারে আমরা ন্যাচারাল গ্যাস ইউজ করি। তো ন্যাচারাল গ্যাস আমরা প্রতিদিন ইউজ করি, আর ন্যাচারাল গ্যাস ডিপ্লিশন হচ্ছে, এটা হলো ইম্প্যাক্ট। তো ন্যাচারাল গ্যাস ডে বাই ডে কমতেছে, আমরা জানি ন্যাচারাল গ্যাসে কোনো প্রেশার নাই, আমাদের এই কারণে ডিজেল জেনারেটর ইউজ করা লাগতেছে। ঠিক আছে? তাহলে এটা যখনই আমরা ন্যাচারাল গ্যাস ব্যবহার করি তখনই আমাদের মানে ন্যাচারাল গ্যাসের রিসোর্সটা কমে যাচ্ছে, এবং এটার মাধ্যমে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেতে পারে। এবং এই রিসোর্সটা যদি না থাকে তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা হলো খুবই বড় ধরনের ক্ষতি। এই কারণে আমরা কনসিকুয়েন্স হাই ধরেছি। তো এই তিনটা যদি গুণ করি তাহলে হলো 75, এটা মিডিয়াম রিস্ক। এবং আমরা জানি যে বয়লারে ইকোনোমাইজার ব্যবহার হয়, তো ইকোনোমাইজার ব্যবহার করলে তোমার ন্যাচারাল গ্যাস ইউজ কিছুটা কমানো যায়। তারপরে এয়ার কন্ডিশনারে আমরা ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স ইউজ করি। ঠিক আছে? ক্লোরোফ্লোরো কার্বন, এটা আমরা ইউজ করি, এবং এই ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সের মাধ্যমে আমাদের আহ, এটা যখন রিলিজ হয় তখন ওজোন লেয়ার আছে, তো ওজোন লেয়ারের কিছুটা ভ্যাকুয়াম জায়গা তৈরি করে, ওজোন লেয়ারের ক্ষতি করে। এর মাধ্যমে পৃথিবীতে আলট্রা ভায়োলেট রেডিয়েশন আসে, এবং আমাদের বায়োডাইভার্সিটি এবং আমাদের হিউম্যান হেলথের জন্য এটা ক্ষতিকারক, পরিবেশের জন্য অলসো ক্ষতিকারক। তো সেই ক্ষেত্রে আমরা এয়ার কন্ডিশনারে যে আমরা ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স ইউজ করি, এটা হলো অ্যাসপেক্ট। ইম্প্যাক্ট হলো ওজোন লেয়ার ডিপ্লিশন। আমরা এসি প্রত্যেকদিন ব্যবহার করি, এই কারণে এটার ফ্রিকোয়েন্সি এক। কিন্তু এসি লিক হয় আমার বছরে একবার দুইবার, এই কারণে প্রবাবিলিটি আমরা কম ধরেছি 0.1। আর এর মাধ্যমে ক্ষতির পরিমাণটা অনেক বেশি, এই কারণে আমরা কনসিকুয়েন্স ধরছি 15। এই তিনটে গুণ করলে আমার টোটাল স্কোর আসে 15। ঠিক আছে? এটা একটা লো রিস্ক। ঠিক আছে? মানে কনসিকুয়েন্স 15, এইটাও ছিল আবার জেনারেটরটাও ছিল, দুইটাই হলো 15, বাট প্রবাবিলিটি কম হওয়ার কারণে এইটার কিন্তু রিস্ক অনেক কমে গেছে, এটা লো হয়ে গেছে, এবং জেনারেটরটা হাই হয়ে গেছে। তো কন্ট্রোল মেজার কি? মনিটরিং এন্ড প্রিভেন্টিং রেফ্রিজারেটর লিকেজ এন্ড রাইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইউজ অফ সিএফসি ফ্রি রেফ্রিজারেটর। ঠিক আছে? এটা হলো কন্ট্রোল মেজার। তো এইগুলা যখন আমি এই রিস্ক একটার পর একটা যখন সাজাবো, তখনই আমার একটা পরিপূর্ণ রিস্ক অ্যাসেসমেন্ট শিট হয়ে যাবে। ঠিক আছে? আমরা একটু দেখি। রাকিব, দেখতে পাচ্ছো? এর বোঝা যায় না অনেক ছোট ছোট। এখন এখন তেমন না স্যার, বোঝা যায় না। এখন এখন একটু বোঝা যায় স্যার। আরো বড় করি, সমস্যা নাই। এখন আরো বোঝা যায় কিনা? বোঝা যায় স্যার। হ্যাঁ? বোঝা যায়। আচ্ছা, এই যে ধরো তোমার এই যে তুমি যখন একটা তোমার ফ্যাক্টরি যখন রিসেসমেন্ট করবা, তখন এরকম প্রথম ফ্যাক্টরির নাম লাগবা, এবিসি অ্যাপারেলস অথবা এনিথিং এলস, তারপরে ঠিকানা দিবা। দেওয়ার পরে এই যে রিস্ক, এই যে তোমার এই যে প্রসেস, তারপরে আসপেক্ট, ইম্প্যাক্ট, ঠিক আছে, এইগুলো তুমি একটার পর একটা সাজাবা। ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি, কনসিকুয়েন্স, এটা সাজানোর পরে তোমার টোটাল স্কোর কত আসে, সিগনিফিকেন্ট লেভেল কত আসে, কন্ট্রোল মেজার, এখানে একটা তারিখ দাও। এই একটার পর একটা যখন তুমি সাজাইতে থাকবা, ঠিক আছে, এই যে তোমার কি কি সেকশন আছে, এটা একটা ওয়াশিং ফ্যাক্টরির জন্য। তো তো এখানে ওয়াশিং লন্ড্রিতে কি কি রিস্ক, সুইং এ কি কি রিস্ক, কাটিং এ কি কি রিস্ক, এমব্রয়ডারিতে কি কি রিস্ক, পিপি সেকশনে কি কি রিস্ক, তারপরে ড্রাই প্রসেসে কি কি রিস্ক, এই একটার পর একটা দিবা। দিলে তোমার হয়ে গেল রিস্ক অ্যাসেসমেন্ট। ঠিক আছে? কিন্তু তারপরে কি করবা?
এই যে তুমি কোনটার কত মান ধরলা, এটা ম্যান টু ম্যান ভেরি করে আমি বলছি, এই কারণে এইগুলো তোমার মেনশন করতে হবে। মেথোডোলজি, কোন মেথোডোলজিতে তুমি ক্যালকুলেট করেছো, ঠিক আছে, এটা তোমার উল্লেখ করতে হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যেটা কোনটা কত দিয়ে ধরছো এটা দিবা, প্রবাবিলিটি কোনটা কত ধরছো এটা দিবা, ঠিক আছে। তারপরে তুমি এই যে কনসিকুয়েন্স কোনটার কত মান ধরছো এটা দেওয়া, ঠিক আছে। দেওয়ার পরে এই যে লো, মিডিয়াম, রিস্ক এগুলো ক্যাটাগরাইজ করবা, কত থেকে কত মান ধরছো। এটা কে প্রিপেয়ার করছে তার একটা মানে এখানে সাইন দিবা, নাম টাম দিয়ে দিবা। আর একজনের তোমার ম্যানেজমেন্টের কাউরে তুমি অ্যাপ্রুভ করাবা, যাতে করে সে জানে যে হোয়াট ইউ আর ডুইং, ঠিক আছে। যদি না জানে, তুমি যদি এটা নিয়ে রাইখা দাও, তাহলে আলটিমেটলি এটা নিয়ে কখনো কাজ হবে না, শুধু বায়ারকে দেখানোর জন্য একটা ডকুমেন্টস তৈরি হবে। বাট ইফ ইউ শো or approve it by your management, he knows what you are doing, ঠিক আছে। বুঝতে পারছি আমরা? জি, বুঝতে পারছি, তবে ফরম্যাটটা শেয়ার করলে ভালো হবে আর কি, স্লাইডটা। হ্যাঁ, ফরম্যাটটা সবই শেয়ার করে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ISO 14001 সহ আমি আরো কিছু আহ জায়গা থেকে ইনফরমেশন গুলো নিয়েছি, এবং আমার লেকচারে এটুকুই ছিল। তো এখন আহ মানে কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করতে পারি, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ফায়ারের যে বিষয়টা, এই ফায়ারের বিষয়টা কি এখানে আসবে নাকি? আচ্ছা, ফায়ারের বিষয়টা মানে আমি তো বললাম যে এটা দিয়ে তুমি যে কোনো জায়গায় তুমি রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারবা। ফায়ারের যেমন কি মানে কোনটা তুমি চিন্তা করতেছো? মানে যেগুলো আর কি ফায়ারের ইস্যু, মানে যেগুলো ধরেন মনে করেন যে অগ্নিকাণ্ড করতে পারে, এই ধরনের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সেম ভাবে তুমি ক্যাটাগরি দিয়ে কি হ্যাঁ ধরনের তুমি ক্ষতি করে, সেম ভাবে তুমি আমি এইভাবে ডাটা বসিয়ে আমি হুম, তো অ্যাসেসমেন্টটা তৈরি করতে পারবো যে কোনো হ্যাঁ, এটা সেকশনের দিয়ে বা তুমি করতে পারো। মানে তুমি একটা অকুপেশনাল হেলথ এন্ড সেফটির যে তোমার রিস্ক অ্যাসেসমেন্ট যে করে, ঠিক আছে, ওইটা তুমি করতে পারবো। ওটার ভিতরে আরো অনেক বেশি ডাটা থাকে, কিন্তু এইখান থেকে তুমি ওইটার একটা মানে তুমি যদি অকুপেশনাল হেলথ এন্ড সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট যদি দেখো, অথবা যে কোনো জায়গায় তুমি রিস্ক অ্যাসেসমেন্ট দেখলে তুমি এখন বুঝতে পারবা। এটা যদি তুমি বুঝে থাকো আজকে ক্লাস, তাহলে তুমি যে কোনো রিস্ক অ্যাসেসমেন্টই বুঝতে পারবা। বুঝছো? জি, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা আসো একটু এই মানে ক্যামেরা ওপেন করতে পারো কিনা, যাতে ভবিষ্যতে দেখা হলে চিনতে পারি, যদি পসিবল হয়। রাকিবুল ইসলাম। আপত্তিকর অবস্থায় আছি, এটা না, তোমার না তোমার করলে তোমার বোধহয় ভালো সমস্যা নাই। হবে। তোমার আমি ছবি দেখতে পাচ্ছি তো, এই ছবি ঠিক আছে কিনা, নাকি এটা হলো গিয়ে ক্লাস 5 এর ছবি? না, 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 ঠিক আছে, ছবি আমি সেম আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। এই যে রাহাত মিয়া, তারপরে রাহাত স্যার মিয়া আপনার ছবি। হ্যাঁ, বলুন। স্যার আপনার আসসালামু আলাইকুম। কথা স্যার বুঝে ভালো আসছে? আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো। কি চিনেন নাকি আমারে? স্যার চিনি না, অবশ্য আমি ক্লাসে একটু লেট করে অ্যাটেন্ড করছি সময় মধ্যে, কিন্তু আমি ক্লাসে আসছি একটু লেট করে, একটু ব্যস্ততা ছিলাম অফিস থেকে আসা হবে। আমার আচ্ছা, ফ্যাক্টরিতে অডিট ছিল তো, মানে অডিটে প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আছি আচ্ছা, পানাম গ্রুপে, পানাম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিকন নিটর লিমিটেড ফ্যাক্টরি টু আছি। এটা শালনা অবস্থিত, গাজীপুর সমনাথ। আমি আছি ফায়ার সেফটি অফিসার হিসেবে। তো আমি হুম। সিআর ইসিআর এর নতুন, তো তার সম্পর্কে জানার খুবই আগ্রহ। তার জন্য ও, আমি আপনি পড়াশোনা করছেন কিসে? আমি পড়াশোনা করছি পলিটিক্যাল সায়েন্স, অনার্স কমপ্লিট করছি এনভায়রনমেন্টাল সায়েন্সে? পলিটিক্যাল সায়েন্স। ও, পলিটিক্যাল সায়েন্স, কিন্তু যে ইএমএস সম্বন্ধে জানার আগ্রহ আছে। যাক, মানে এভরিওয়ান শুড নো অ্যাবাউট ইএমএস। তো জি ঠিক স্যার, আছে, জি। সমস্যা নাই। তো আপনি একটা কাজ করতে পারবেন। আপনার মানে ইউ ক্যান কমপ্লিট এমএস ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঠিক আছে। এবং এটা করলে হুম, আপনি হলো মানে এই লাইনে জব করতে পারবেন।
ঠিক আছে, এই যে মেহেদি মানে এই এমনটা রিস্ক অ্যাসেসমেন্টটা ক্লাসটা দেয়া হলো মানে লাস্টের দিকে দেওয়ার কারণে এই কি বলে এটারে মানে পার্টিসিপেন্ট কম থাকে। জি তো স্যার, আমি এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা আরো সামনের দিকে আগানো দরকার। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনি এ, কিছু মাইন্ড করেন না স্যার, আপনি কোথায় আছেন? আমি অনন্ত গ্রুপের আছি, মানে সাস্টেনেবিলিটি ম্যানেজার হিসেবে হেড এটা কি অফিসে বসি। সাভারেরটাই? না, এই যে আমাদের এই যে ইসের তারগাছ গাজীপুরে আমাদের একটা ফ্যাক্টরি আছে, অনন্ত ক্যাজুয়াল ওয়্যার। তারপরে হলো ও, অনন্ত অ্যাপারেলস আছে, আদম জিপিজেড, অনন্ত ডেনিম টেকনোলজি আছে আহ গাজপুর। তো এরকম আমাদের অনেকগুলাই মানে মোট 8টা ফ্যাক্টরি আছে। তো আমি হেড অফিসে বসতেছি, আমাদের হেড অফিস হলো গুলশান 2 নম্বরে, কিন্তু আমাদের গার্মেন্টস ডিভিশনের ম্যাক্সিমাম লোকই বসে হলো আদম জিপিজেড, আমাদের একটা আরেকটা হেড অফিস আছে ওইখানে। তাই ম্যাক্সিমাম টাইম ওখানেই থাকি, কিন্তু সব ফ্যাক্টরি যাই। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। স্যার, দেখা দোয়া হবে, করবেন ভালো স্যার, থাকেন। ক্লাস স্যার। অবশ্য আমি তো মানে আজকে একটু সময় কম দিতে পারছি, প্লাস প্রশ্ন করি নাই, কথা বলি নাই। তো হুম। ভালো লাগছে, অনেক ভালো লাগছে স্যার। তারপরেও যারা যারা আছেন আপনারা আবার এই ভিডিওটা মানে এই রেকর্ডিংটা যখন দিবে, রেকর্ডিংটা বারবার দেখবেন, ঠিক আছে, জি বোঝার স্যার। চেষ্টা করবেন। এবং আই থিঙ্ক যদি আপনারা এটা মানে এখান থেকে কিছু শিখতে পারেন, এটা আপনার ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে, এবং যে কোনো জায়গায় আপনার বাসায় এটা কাজে লাগবে। ইউ ক্যান আইডেন্টিফাই রিস্ক ইন ইউর হোম, ঠিক আছে, দেন প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, এই সাইকেল অনুযায়ী কাজ করতে থাকবেন, দেখবেন যে ডে বাই ডে আপনার রিস্ক মিটিগেট হয়ে গেছে। বুঝছেন? স্যার, দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।